পরিবর্তন দেখা যাবে। পরিবর্তনটা আমরা একটু দেখি, করার চেষ্টা করো তো পারা যায় কিনা। The weight of an object will be 1/3. That means আমরা কিন্তু জানি weight মানে কি, W equals to mg। তার ওটা কাজ করতেছে না কেন মাউস। এখন m তো ফিক্সড, তার মানে কোন জায়গায় তার ওয়েট 1/3 হয়ে যাওয়া মানে কি আসলে g এর ভ্যালু 1/3 হয়ে যাওয়া, বুঝতে পারছো? জি ভাইয়া। তার মানে আমি কি বলতে পারি না g up equals to 1/3 of g? জি ভাইয়া। সবার কাছে এটা এখানে অ্যাপ্লাই করে h এর ভ্যালুটা বের করব। এখন আমরা দেখব হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচু কোন স্থান যদি হয়, সেই কেসে g এর মান আর কিরকম পরিবর্তন হবে সেটা তুলনামূলক ইজি। আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে, জাস্ট এই ফর্মুলাটা। কি আবার হ্যাং করতেছে কেন? দেখা g down by g equals to 1 minus h by r। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, যেখানে h হচ্ছে মাটির নিচে কতটুকু ঢুকে গেল, পৃথিবীর সারফেস থেকে কতটুকু ভিতরে গেল সেটা হচ্ছে h, আর r হচ্ছে পৃথিবীর রেডিয়াস অ্যাজ ইউজুয়াল, আর g down by g এটা হচ্ছে পৃথিবীর নিচে যখন যাবে সেই ফর্মুলা। তার মানে উপরে আর নিচের ফর্মুলার ডিফারেন্সটা কোথায়? উপরেরটা এখানে ছিল 2h, আর এখানে হচ্ছে জাস্ট h by r, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করার একটু চেষ্টা করো তো। At what depth from Earth's surface weight of an object will be 1/3? এই গ্রাফটা একটু দেখো তো, বা এই গ্রাফটা আমাকে কেউ একটু এক্সপ্লেইন করো তো, কেন এই গ্রাফটা দেখতে এরকম? যখন কোন পার্টটা এখানে আর্থের ভিতরের দিকে আর কোন পার্টটা উপরের জন্য? এই পার্টটা হচ্ছে ডেপথ, এই যে আর এর আগ পর্যন্ত, মানে এটা হচ্ছে কিন্তু ডিসটেন্সটা কিন্তু সেন্টার থেকে, তাহলে সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকে। রেডিয়াস মানে কি একদম সারফেসে চলে আসলো না? আমরা জানি সারফেসে হচ্ছে জি এর মান ম্যাক্সিমাম, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে একদম পিক, তারপর আবার আস্তে আস্তে কমতে থাকে। এখন ইকুয়েশনের দিকে একটু খেয়াল করি, 1 মাইনাস এইচ বাই আর মানে ডেপথের জন্য যে ইকুয়েশনটা ছিল, এখানে দেখো তো এইচ এর ভ্যালু যদি আর এর সমান হয়ে যায়, মানে ডেপথের ভ্যালুটা যদি আর এর সমান হয়ে যায়, তখন জি এর ভ্যালু কত? 0 হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখো তো। জি ভাইয়া 0 হয়ে যায়। মাহিন কি বুঝছো এটা? জি ভাইয়া। নাফিস? জি ভাইয়া বুঝতে পেরেছি। সো আমরা একটু বুঝতে পারলাম এইচ এর ভ্যালু যখন বা ডেপথ যখন রেডিয়াসের সমান হবে তখন 0 হয়ে যাবে, আর ডেপথ যদি আস্তে 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 সেন্টারের সারফেসের কাছে আসতে থাকে তখন আবার জি এর মান বাড়তে থাকে। সো এই জন্যই গ্রাফের প্রথম পোর্শনটা হচ্ছে দেখতে এরকম। এই স্ট্রেট লাইনটা কি আমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন পরের পোর্শনটা দেখি। আউটসাইড দ্য আর্থ মানে এই পার্টটা হচ্ছে হাইটের জন্য। এখন একটু ওই ইকুয়েশনটাতে যাই, হাইটের ইকুয়েশনটাতে যাই। এইচ এর কোন ভ্যালুর জন্য জি আপ 0 হবে? নেগেটিভ ভ্যালুর জন্য। অ্যাকচুয়ালি এইচ এর কোন ভ্যালুর জন্য জি আপ 0 হবে না এই ইকুয়েশনে। ইনভার্স খেয়াল করিনি। মানে এখানে একটা স্কয়ার আছে, হোক সেটা নিচে স্কয়ার উপর স্কয়ার,
বাট স্কোয়ার আছে তো, সো এইচ এর কোনো ভ্যালুর জন্যই আসলে জি আপ এর মানটা 0 হবে না কখনো। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাই, যদি এইচ এর কোনো ভ্যালুর জন্য যদি জি আপ জিরো না হয়, তাহলে জিরো গ্র্যাভিটি কি জিনিস তাহলে? জিরো গ্র্যাভিটি হচ্ছে ওই যে সেন্টারে, এটা তো আর্থের উপরে যাওয়ার জন্য, উপরে কোনো জায়গাতেই 0 হবে না, তুমি হাইট যতই নাও কোনো জায়গাতেই 0 হবে না। ও আচ্ছা, তুমি কি স্পেসে জিরো গ্র্যাভিটির কথা বলতেছো? জি ভাইয়া, ওইটার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, স্পেসে জিরো গ্র্যাভিটি হচ্ছে ওই কাইন্ড অফ লিফটের মতো। লিফটে আমরা একটা জিনিস দেখছি না, যে লিফটের অ্যাক্সিলারেশন জি মাইনাস এ হয়, মনে জি আছে ভাইয়া। এরকম কিছু? জি ভাইয়া। তো কোনো একটা জায়গায় ধরো তুমি কোনো একটা লিফট যদি নামতেছে, হ্যাঁ, সে যদি একদম আর্থের অ্যাক্সিলারেশনের সমান ইয়েতেই নামে, তোমার কাছে কোনো ওয়েটলেসনেস ফিল হবে। কারণ কি, ওই যে ওয়েট, তোমার ওয়েট কত লাগতো, এম ইন্টু জি মাইনাস এ। এখন এটা যদি জি এর সমান করে ফেলা যায় সামহাউ, বা তুমি যেখানে অবস্থান করতেছো তার ওয়েটটা যদি তোমার কাছে ওই আর্থের সমান করে ফেলা যায়, তার মানে তাহলে কি হইলো, তোমার কাছে একদম ওয়েটলেসনেস মনে হবে না ব্যাপারটা? জি ভাইয়া। ওই জন্য ওইটা হচ্ছে জিরো গ্র্যাভিটি। মানে ওটা তো অ্যাকচুয়ালি না, ওটা তো আলাদা একটা জিনিস ওই অ্যাক্সিলারেশনে গিয়ে তারপর ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু এমনিতে কোনো হাইটে, আর সারফেস থেকে কোনো হাইটে জি এর মান কখনো শূন্য হয় না। এটা আমরা এই কোয়েশ্চেন থেকে বুঝতে পারি। একটা জিনিস বোঝা যায়, এইচ এর মান আমি যত বাড়াবো জি আপ এর মান কি কমবে নাকি বাড়বে, দেখো তো। হ্যাঁ, ওখানে একটা ইনভার্স ট্রু থাকায় কমে যাবে না? হ্যাঁ, এইচ এর মান যত বাড়বে জি আপ এর মান হচ্ছে তত কমে যাবে, রাইট? তার মানে এইচ এর মান যত বাড়াতে থাকবো জি আপ তত কমতে থাকবে, কিন্তু জি আপ কিন্তু কখনোই শূন্য হবে না। একটু কি আমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহমিদ কি বুঝছো ভাই? জি ভাই বুঝছি। আচ্ছা, সো এখন দেখো তো এই গ্রাফটা পুরোপুরি ক্লিয়ার কিনা, ডেপথ অল্টিটিউড সবগুলাই। আচ্ছা ভাইয়া, এরকম হইলে কি পোলার সারফেসে আমাদের গ্র্যাভিটি কম হওয়ার কথা না? পোলারে? আর্থের পোলারে? পোলে মানে পৃথিবীর পোলে? জি ভাইয়া। না, পৃথিবীর পোলে তো আসলে তুমি পৃথিবীর স্ট্রাকচারটা যে চিন্তা করো, পৃথিবীর স্ট্রাকচার হচ্ছে কাইন্ড অফ পুলে তো ম্যাক্সিমাম না ভাইয়া? ম্যাক্সিমাম, হ্যাঁ। আর কারণ হচ্ছে পৃথিবীর স্ট্রাকচারটা যদি একটু আগে, পৃথিবীর স্ট্রাকচারটা হচ্ছে দেখতে কাইন্ড অফ এরকম। তো সেন্টার থেকে আসলে কোন জায়গার ডিসটেন্স সবচেয়ে কম? পোলের না? জি ভাইয়া। রেডিয়াসটা কি সবচেয়ে কম? জি ভাইয়া। এবং আমরা জানি জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। তো এই জায়গায় যেহেতু পোলে যেহেতু আর এর মান সবচেয়ে কম, দ্যাটস ওয়াই পোলে আসলে জি এর মানটা সবচেয়ে বেশি, 9.83 অলমোস্ট। বুঝছো? কিন্তু ভাইয়া হাইট বাড়লে না? না, আচ্ছা, ওটা তো না ঠিক পৃথিবীর আছে। সারফেস থেকে ভাই, এটা তো আমি তো সারফেসের কথা বলতেছি, এ পুরোটা তো সারফেস। জি ভাইয়া। আর আমি যে এইচ এর কথা বলতেছিলাম সেটা সারফেসের বাইরে। জি ভাইয়া বুঝছি। একটা ল আছে। আচ্ছা, তো আমরা কি কি এগুলো জানি কিনা একটু কনফার্ম করে। এল কি জিনিস আমরা কি জানি বদরুল? ইফেক্টিভ লেন্থ। জি ভাইয়া। ইফেক্টিভ লেন্থ কোনটা একটু বলো তো আমাকে। ধর এই ফিগারের জন্যই বলো, এখানে কতটুকু থেকে কতটুকু ইফেক্টিভ লেন্থ হবে? সেন্টার থেকে। এখানে কোন লেন্থটা ইফেক্টিভ লেন্থ? আচ্ছা, এটা এস ও বা এস SO, এ বা এস বি। ঠিক আছে। আচ্ছা, ইফেক্টিভ লেন্থ আমরা জানি, টাইম পিরিয়ড আমরা জানি। টাইম পিরিয়ড কোনটাকে জি বলা ভাইয়া। হয়? কোনটাকে বলা হবে টাইম পিরিয়ড?
অ্যামপ্লিটিউড পর্যন্ত যাইতে যতক্ষণ মানে লাগে। ভাইয়া ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার ফেরত আসতে যে টাইম ওটা না? একই জায়গায় ফেরত আসতে যে সময়টা লাগে বেসিক্যালি সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, সো সিম্পল পেন্ডুলামের যে চারটা ল, সেই চারটা ল আমরা একটু দেখে নেই। যদি ইফেক্টিভ লেন্থ আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি একই থাকে, তখন টি এর ভ্যালুটা অলওয়েজ ইকুয়াল হবে। এটা হচ্ছে ফার্স্ট ল। দেখো এল কনস্ট্যান্ট আর জি কনস্ট্যান্ট হলে প্রতিটা অসিলেশনের জন্য সেম টাইম লাগবে, দ্যাট মিন্স টাইম পিরিয়ড ইকুয়াল হবে। এটা হচ্ছে ফার্স্ট ল। আমাদের ইম্পর্টেন্ট ল হচ্ছে আসলে সেকেন্ডটা আর থার্ডটা, টি প্রপোর্শনাল টু রুট এল আর টি ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট জি। এই দুইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রিন্সিপল, এবং এখান থেকে বেস করেই এই ইকুয়েশনটা আসছে আলটিমেটলি। জাস্ট 2 পাইটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। তোমরা জাস্ট এই পেজটা একটু একবার রিডিং করো, চারটা ল আর ইকুয়েশনটা। হ্যাঁ, t ইকুয়াল টু 2 পাই যে ফর্মুলাটা কি আছে, এটা কখন ইউজ করব? যখন l আর g টা কনস্ট্যান্ট, না নাকি যে কোনো একটা কনস্ট্যান্ট? না না না, মানে এখানে হচ্ছে না না না, কোনোটা কনস্ট্যান্ট হওয়া লাগবে না। আসলে আমরা দুইটাকে মিক্স করলাম। প্রথমটাই ছিল জি কনস্ট্যান্ট, মানে জি যখন টি প্রপোর্শনাল টু রুট এল বললাম তখন হচ্ছে জি কনস্ট্যান্ট ধরছিলাম। আবার যখন এল কনস্ট্যান্ট তখন 1/√g ধরছিলাম। বাট এইখানে যে কোনো কিছুই চেঞ্জ হতে পারে। আমরা ইকুয়েশন মানে ম্যাথ যখন সলভ করব তখন দেখবো যে এল এর মান যদি এত গুণ হয় তাহলে টি কত গুণ হবে, জি এর মান যদি এত গুণ হয় তাহলে টি কত গুণ হবে, এরকম টাইপ ম্যাথ করবো আর কি। চেঞ্জ হতে পারে এখানে, বুঝছি ভাইয়া। বা লোহার হোক তুলার হোক, ডাজন্ট ম্যাটার, সেটার সাথে টাইম পিরিয়ডের আসলে কোনো রিলেশন নাই। দেখো তো সলভ করা যায় কিনা। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন দ্য মাউন্টেন। তো কোশ্চেন হচ্ছে কোন পজিশনে, এ আর বি এর মধ্যে কোন জায়গাতে। আচ্ছা, বিটা দিয়ে রেডিয়াস বুঝায় নাই আসলে, এখন বুঝতে পারলাম। মানে আর্টটা হচ্ছে তো দেখতে লাইক এটা আর্টের একটা পোর্শন দিছে, আর্টটা দেখতে সাপোজ এরকম। তোমাকে জাস্ট এই পয়েন্টটাতে, এটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া, এ পয়েন্ট বি পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে আর্ট থেকে 5 কিলোমিটার হাইট উপরে, আর বি পয়েন্টটা হচ্ছে 5 কিলোমিটার ডেপথে। কোশ্চেনটা হচ্ছে কোন জায়গাতে একটা সিম্পল পেন্ডুলাম আস্তে আস্তে যাবে, স্লোলি মুভ করবে, কোন জায়গাতে। এটা কিভাবে করা যায় আমাকে কেউ একটু আইডিয়া দাও তো। 2 পয়েন্টে জি বের করব। ভাইয়া t এর ফর্মুলাটা কি? তারপর বিতে তো G0 না, সেন্টার অফ দ্য না না, বি তো সেন্টার না ভাইয়া, বি তো হচ্ছে আর্থ সারফেস থেকে 5 কিলোমিটার নিচে জাস্ট। গ্র্যাভিটি বেশি হলে টাইম পিরিয়ড কম কেন? আমরা ইকুয়েশন থেকে বের করবো আসলে, ওটা আমাদের না জানলেও চলবে। আমরা ইকুয়েশন যেটা জানি ওখান থেকে যারা দেখে যে গ্র্যাভিটি বেশি হলে টাইম কম হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া, এটা বুঝছি। আচ্ছা, সো আমরা এভাবে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে জি বের করা দুইটা পজিশনে, জি থেকে তারপর টি বের করব, এবং দেন আমরা টি এর কম্পারিজন দেখাবো যে এই জায়গায় টি বেশি, দ্যাট মিন্স এখানে টাইম পিরিয়ডটা বেশি, দ্যাট মিন্স একটু দামো টাইম পিরিয়ডটা বেশি, দ্যাট মিন্স হচ্ছে এটা অনেক স্লো যাবে, আর টাইম পিরিয়ড কম তাই ফাস্ট হবে। এভাবে জিনিসটা দেখাতে হবে। তো তোমাদের কাজ হবে জি বের করা, জি আপ, জি ডাউন, টি আপ, টি ডাউন, এন্ড দেন বলবা যে কম্পেয়ার করে দেখাবে যে ফাস্ট অথবা কোথায় স্লো। বুঝতে পারছো? করো তাহলে। জি ভাইয়া। ইফেক্টিভ লেন্থ আসলে এখানে ইফেক্টিভ, এখন যখন পৃথিবীর সারফেসে একটু ডেপথে চলে আসলো তখন কিন্তু এম এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেল না? আগে তো এম ছিল পুরাটা, জি আগে ভাইয়া। এম ছিল এই পুরাটা, পুরো জায়গাটা, আর এখন এম হয়ে গেল ছোট জায়গাটা। তার মানে এম এর ভ্যালুটা চেঞ্জ হয়ে M1 হয়ে গেল এখন। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো M1 এখানে লেখা হইলো r - h হোল স্কয়ার লেখা হইলো। এখন M1 এর ভ্যালু আবার কত? 4/3 পাই r কিউব। এখানে rটা তো আর আগের r নাই, rটা তো চেঞ্জ হয়ে r - h কিউব হয়ে গেছে। সো আলটিমেটলি কিউব পার স্কয়ার কাটাকাটি গিয়ে শুধুমাত্র r/h থেকে গেল।
এই আর কি এই ফর্মুলাটা আসলে কিভাবে আসছে এটা জানাটা ইম্পর্টেন্ট না হতো। ঠিক আছে, একটা এই কাজটা অ্যাপ্লাই করলাম, এই ইকুয়েশনে মনে হয় এখন তোমরা বুঝতেছো, একটু খেয়াল করে দেখো তো, চিন্তা করতে পারো। আচ্ছা তোমরা এই পেজটা একটু পড়ো তো, দেখো তো এই লাইনটা বুঝতে কোনো সমস্যা হয় কিনা স্পেসিফিক্যালি। জি বাই জি হিলটন, এখান থেকে এটাকে বেস করেই এটা আসছে। একবার একটু জাস্ট রিডিং পড়ো, আশা করি বুঝে যাবে, দেখো কোনো সমস্যা হচ্ছে কিনা। এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া ও এ ও বাই, বাট এটা আমাদের আসলে এখানে ম্যাথ করে বের করতে হবে। 6 হচ্ছে ম্যাথ দিয়ে দেওয়া, ম্যাথ হচ্ছে আর্থের ম্যাথের 81 ভাগের 1 ভাগ, মানে আর্থের ম্যাথ হচ্ছে মুনের 81 টাইমস, আর আর্থের রেডিয়াস হচ্ছে মুনের আবার 4 টাইমস। এই ইনফরমেশন গুলো থেকে কি সম্ভব বের করা যায়? কাকে বলে? না ভাই, আচ্ছা সেকেন্ড পেন্ডুলাম মানে যে পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2, সরি আমি ভাবছি যে বলছি অলরেডি, টি এর ভ্যালু হচ্ছে 2, মানে আর্থে সেই পেন্ডুলামটা টি এর ভ্যালু হচ্ছে 2, বুঝতে পারছো? আচ্ছা আমাদের আসলে কাজটা এইভাবে অ্যাপ্রোচ করবো আমরা, যে ফার্স্টে দেখবো যে টি মুন বাই টি আর্থ, টি মুন আসলে হবে হচ্ছে রুট ওভার অথবা আমরা টিটাকে মুছে দিতে পারি, এরকম হবে ফার্স্টে। এটুকু নিয়ে তো কোনো সমস্যা নাই না? ভাই আচ্ছা আমরা 2 ধরলাম কেন? আমরা 2 পাই সেকেন্ড ইনটু রুট ওভার এল বাই জি ফর্মুলা ইউজ না করে। আচ্ছা ব্যাপারটা এরকম আসলে। তো যখন পাশাপাশি লিখলাম 2 পাই এল এল সব কাটা চলে গেল, জিএম আর জি থাকলো, বুঝছো? জি ভাই বুঝছি। সেকেন্ড হলো নর্মাল পেন্ডুলামের মধ্যে ডিফারেন্স কি? নরমাল পেন্ডুলাম তো টাইম পিরিয়ড যে কোনো কিছু হতে পারে, আর সেকেন্ড পেন্ডুলাম বলে দেওয়া মানে একটা নরমাল পেন্ডুলাম যার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, এই আর কি, বুঝছো? জি ভাই। আচ্ছা এখন আমাদের জি আর জিএম এর রেশিও বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এভাবে লিখতে পারি না জিই বাই জিএম, এটা লেখা যায় না দেখো তো? জি ভাই। আচ্ছা এখন মনে হয় তোমরা ভ্যালু গুলা বসাতে পারবা, কজ আমরা জানি যে এম ই বাই এম এম ইকুয়ালস টু হচ্ছে 81, তারপর রেডিয়াসের রেশিওটাও জানি। এখন বাকিটুকু করতে পারো কিনা দেখো তো?